বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাঁ পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস নীলুফার চৌধুরী মনি, দেশটা ক্রমশ অস্থির হতে শুরু করেছে নানা দিক থেকে, বা কার্যকারণ কি, কেন হচ্ছে, কোন পথে যাচ্ছে বাংলাদেশ, এটা নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের প্রশ্ন, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয়, কতটা একমত এই ধারণার সঙ্গে? এবং ধন্যবাদ আপনাকে। আশার মানে আপনি শোনাবেন কিনা না উদ্বেগ উৎকণ্ঠার কথা? যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আপনি যখন কথা বলছেন, যে কথাটা বললেন এটা ভীষণ দুঃখজনক। আমরা জুলাইতে যে আন্দোলনটা হয়েছে মাত্র 3 মাস, আগস্টে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, আমরা ভেবেছিলাম যে আমরা বোধহয় শত্রুকে আমরা তাড়াতে পেরেছি। এখন এই বাংলাদেশটা আমরা সবাই মিলে ঢেলে সাজাবো। এই বাংলাদেশটা আমাদের, এই বাংলাদেশের গণতন্ত্রকে আমরা পুনরায় উদ্ধার করে আমরা স্বমহিমায় উদ্ভাসিত করব। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম যে ওইটার পরপরই 7 দিন 10 দিন গেল না, একটা সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ইতিমধ্যে সরকারের অনেক সমালোচনা করি, সব ঠিক আছে, কিন্তু দেশে যা শুরু হচ্ছে এটা আসলে ভয়াবহ অবস্থা। আমি জানি না যে এর পেছনের শক্তিগুলো, অদৃশ্য শক্তিগুলো কি। আপনি দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি কিন্তু বারবার করে এই কথাগুলোই বলছেন। উনি 2-3 দিন আগেও এই কথা বলেছেন যে একটা ভয়ানক অদৃশ্য শক্তি কাজ করছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবং এই যে ভয়ানক উনি বলার পরে আমরা ভাবলাম যে এটা বলেছে হয়তো বা শত্রুরা অ্যালার্ট হয়ে যাবে, কিন্তু শত্রুপক্ষ এমন যে কে কোনখান দিয়ে, একদিক দিয়ে না, একদম শত বান একসাথে যদি লাগে, একটা অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু আঘাত করবে, বা আমাদের জন্য সংস্কার বলি, নির্বাচন বলি, সেটা কতটুকু আমাদের জন্য ভালো হতে পারবে। আজকে যখন আমরা কথা বলছি, আপনি দেখেন ঢাকার বিভিন্ন কলেজগুলোতে চরম খারাপ অবস্থা, সংঘর্ষ, বিশ্ববিদ্যালয়ের দাবিতে সংঘর্ষ, একটা বাচ্চা মারা যাওয়ার জন্য, সন্তান মারা যাওয়ার জন্য সংঘর্ষ। এই যে সংঘর্ষে কিন্তু মব জাস্টিস কিন্তু সবার হাতে হাতে এখন। এই যে মব জাস্টিসটা আসলো, আমরা কিন্তু 5 তারিখের পরে ভেবেছিলাম যে আমরা আর গুমের শিকার হব না, আমরা আর অযথা খুনের শিকার হব না, আমাদের জীবনের নিরাপত্তা থাকবে। এটাকে যদি নিরাপত্তা বলে, তাই এই নিরাপত্তার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। এই নিরাপত্তার জন্য তো 17-18 বছর যুদ্ধ করে একটা লাইনে উঠতে যাচ্ছিলাম আমরা, এখনও কিন্তু কেউই লাইন পাই নাই। আজকে যখন হিন্দুদের নিয়ে যে ইসকনের যে এই যে হিন্দু নেতাকে অ্যারেস্ট করাকে কেন্দ্র করে চট্টগ্রামের যে ঘটনাটা ঘটে গেল গত এই যে দিনে, সেটাকে কি আমি কোনভাবে আমি বোঝাবো আমি জানি না। এই যে হিন্দু নেতারা সংঘাতের পথে নিয়ে যাচ্ছে, এই 5 তারিখের পরে, আগস্টের 5-এর পরে একবার হিন্দু নেতারা এসে তাদের দাবি দেওয়া পেশ করলো, তাদের মারছে, তাদেরকে উৎখাত করার চেষ্টা করছে বলে শাহবাগ দখল করলো। শাহবাগ দখলের পরে যখন বিএনপি সহ অন্যান্যরা এসে বুঝালো, তখন কিন্তু তারা কোনো উত্তর দিতে না পেরে আবার ফেরত চলে গেল। এরপরে দুর্গাপূজা আসলো। এমন একটা দেশ, আমি বাংলাদেশ নিয়ে একটা জায়গায় গর্ববোধ করি যে বাংলাদেশের মানুষরা কিন্তু ভালো, আপামর জনসাধারণ। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের এই আপৎকালীন সময় মন্দির পাহারা দিয়ে দুর্গাপূজা, কোনো সরকারের সময় এত সুন্দরভাবে পূজা হয় নাই যেটা হলো, যেটা নিয়ে ভয় ছিল, যেটা নিয়ে এর আগে হিন্দুরা বিভিন্নভাবে আন্দোলন করছিল। তো এই যে উস্কানিতে ধর্মীয় যে দাঙ্গায় বাঙালিরা জড়ায় না, এটা আবার প্রমাণিত হলো এই কারণে যে আপনার দেখেন আলিফকে যেভাবে মারা হয়েছে, একজন সরকারি উকিলকে তার এলাকা ওই কোর্ট এরিয়া, সেইখানে তাকে ধরে যেভাবে কুপিয়ে জখম করে, আমি তার জানাজার ছবি দেখলাম। এই জানাজার ছবিতে কি প্রমাণ হয় না, এই মুসলিম মানুষ, এত মানুষ চাইলেই অনেক কিছু তারা ঘটাতে পারে, সেটা না করে তারা কত শান্তিপূর্ণভাবে একটা অপমৃত্যুকে শান্তিপূর্ণভাবে তাকে বিদায় জানালো। এবং কোনো মুসলিম ধর্মীয় কোনো জায়গা থেকে কেউই কিন্তু কিছু বলে নাই।
তো এরপরেও যদি আপনার কোনো পাশের দেশ বা কেউ ধর্মীয়ভাবে যদি আঘাত করার চেষ্টা করে, যেটা আমরা পাশের দেশের আমরা পত্রিকার মন্তব্যগুলো দেখে আমরা আবার শিহরিত হওয়ার মতো অবস্থা। তারা কিন্তু এর মধ্যে অনেক মদত, এই ইসকনের তাকে অ্যারেস্ট করা হয়েছে বলে অনেক রকম কথা বলছিল। আমি আপনাকে একটা প্রুফ দেখাই। সঞ্জিত কুমার দে নামে এক ভদ্রলোক ফেসবুকে লিখেছে, আমি সনাতন ধর্মাবলম্বী, আমার কোনো ধর্মীয় সংগঠনে বিশ্বাস নেই। অধিকাংশ হিন্দু নেতা সব কিছু ভারতে, আর তারা ভারতের মদতে বাংলাদেশে সাধারণ হিন্দুদের নিঃস্বার্থে ব্যবহার করে। এই যে লেখাটা একজন পুরখাওয়া হিন্দু, যে কিনা আমাদের মানে নাগরিক, সে কিন্তু সে অরিজিনাল কথাটা অনুধাবন করে এই কথাটা লিখতে পেরেছে। কিন্তু আমরা কিন্তু ওইভাবে তাদেরকে ওইভাবে আমরা এটাকেও কাজে লাগাতে পারি না। আমরা যে তাদের বন্ধু, এবং অনেক ক্ষেত্রে আপনার যখন এই যে আপনার জুলাইয়ের যে আন্দোলনে যত লোক মারা গেল, কেউ বলে 2000, কেউ বলে 1500, কেউ বলে 1700, আমরা কিন্তু দেখেছি 9 জন হিন্দু মারা গেছে। তাহলে 9 জন হিন্দু যদি শহীদ হয়ে থাকে, যদি আপনার এইখানে তাকে মারা হয়ে থাকে, তাহলে 2000 যদি ধরি, সেখানে কি অনেক কম না? তাদের রেশিও অনুযায়ী তারা যদি 10% হয় তাহলে তো অনেক কম। কিন্তু আমরা কোনোভাবেই আমাদের প্রতিবেশী দেশকে বোঝাতে পারি না, অথচ ওনাদের ওখানে গরু খাওয়াকে কেন্দ্র করে, গরুর গোস্ত খাওয়াকে কেন্দ্র করে, অথবা সন্দেহের বশবর্তী হয়ে যে সে গরুর গোস্ত খেয়েছে, সেটার জন্য কিন্তু অনেক মার্ডার হয়ে যায়। এই যে উস্কানি, দেশেও এক ধরনের উস্কানি চলছে, প্রতিবেশী দেশেও এক ধরনের উস্কানি চলছে। আমরা এই যে এত রকমের সমস্যার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। আপনি যে প্রশ্ন করেছেন, আমি যদি বলতে পারতাম যে দেশ খুব ভালোর দিকে প্রবাহিত হচ্ছে, আমার চেয়ে সুখী বোধহয় বাংলাদেশে আর কেউ হতো না। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি জিল্লুর ভাই, এইখানে আমাদের সব কিছুর মিলে আমরা খুব খারাপ আছি। আমাদের কোনো একটা দিক নাই যে দিকে আমরা বলতে পারি যে আমরা ভালো আছি। আমাদের যারা ক্ষমতায় এসছেন তারা এখনও বলতে পারছেন না তারা কতদিন থাকবেন, কিভাবে একটা নির্বাচন দিবেন। আমাদের যুদ্ধটা কিন্তু গণতন্ত্রের প্রথম যে পদক্ষেপটা নির্বাচন, সেই নির্বাচনে আমার ভোটটা আমাকে দিতে না দেওয়ার কারণেই কিন্তু যুদ্ধের সূত্রপাত। আমার নিজস্ব আমার লিগ্যাল আমার যে অধিকার, সেই অধিকার থেকে আমাকে প্রতিটা মুহূর্তে বঞ্চিত করার পরে আমি আমার যুদ্ধ বলেন, আন্দোলন বলেন, আমি আমার ন্যায্য হিস্সা চাওয়ার জন্য আমি মাঠে নেমেছিলাম। তো সেইগুলো যদি আমি করতে যাই, এবং এই দেশের যে বিভিন্ন বিপথে যাওয়ার জন্য যে এত উস্কানি, সেটা কিন্তু কমে যেত বা থেমে যেত যদি একটা ইলেক্টেড সরকার আসতো। ইলেক্টেড সরকারের এখানে জন্য আমি যদি আপনাকে বলা থামাই, হতো, ইলেক্টেড সরকার বা আসতো, সেই প্রসঙ্গ কেন আসছে না, বা এত তাড়াতাড়ি সম্ভব কিনা এরকম একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকারের পক্ষে আরেকটা কতটা দ্রুততম সময় নির্বাচন দরকার আপনি কি মনে করেন, আপনার দল কি মনে করে, সেই বিষয়ে আমি আসছি। তার আগে ব্যারিস্টার শিহাবের কাছ থেকে একটু শুনে নেই যে আপনি পরিস্থিতি কি দেখছেন, এবং এই অস্থিরতা অনেক দিন ধরে আমরা আদালত প্রাঙ্গণে যেখানে আপনি কাজ করেন সেখানে দেখেছি, আমরা সচিবালয়ে এই অস্থিরতা দেখেছি, এবং বাইরে এখন সারা দেশেই বিভিন্ন ধরনের, এটা বোঝাই যাচ্ছে কারো কারো উস্কানি আছে এখানে, কেউ কেউ নানাভাবে ষড়যন্ত্র করছে, কিংবা হয়তো কোথাও শাসনেরও দুর্বলতা থাকতে পারে, বা একটা জাতীয় ঐকমত্য, সবাই মিলে একসঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার দুর্বলতাও থাকতে পারে। আপনি কি মনে করেন? ধন্যবাদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তৃতীয় মাত্রার সম্মানিত দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক মনি আপাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি একটু যদি এভাবে বলি যে আমরা এই মুহূর্তে আশা নিরাশা হতাশার দোলাচলে রয়েছি। আমাদের যেমন আসলে এই 5 অগাস্টের পরে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছি, বা যেটার কার্যক্রম আমি বলবো যে এখনও চলমান, সেই আশার জায়গা থেকে নিঃসন্দেহে ঠিক 5 তারিখের পর থেকেই বিভিন্ন ঘটনাক্রমের কারণে আমাদের কিছু নিরাশারও তৈরি হয়েছে, একই সঙ্গে কিছু হতাশারও জন্ম দিয়েছে। আমি একটু রেলিভেন্ট হিসেবে বলতে চাই যে গণ অভ্যুত্থান, যে কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে একটি রাষ্ট্রে কিছু বিশৃঙ্খলা থাকে, এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমি 1971 আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু যতটুকু আমি বই পুস্তক ইতিহাস পড়ে জানতে পেরেছি, 71-এর 16ই ডিসেম্বরের পরে একটি
লম্বা সময় কিন্তু দেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা ছিল। এটি আসলে একটি টার্মোয়েলের পরে, ম্যাসিভ চেঞ্জের পরে যেটা হয় যে বিভিন্ন সুযোগ সন্ধানীরা তাদের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। এখানে বিচারের প্রশ্ন আছে, এখানে এই যে ফ্যাসিবাদী শাসনের যারা সুবিধাভোগী তারা কিন্তু তাদের অর্থ সম্পদ নিয়ে কিন্তু এখনও খুব শক্তিশালী, তাদের বিভিন্ন ষড়যন্ত্রের বিষয় আছে। আমাদের বাংলাদেশ বিভিন্ন কারণে ভৌগোলিকভাবে খুব ছোট রাষ্ট্র হওয়ার পরেও আমরা খুব বড় বড় রাষ্ট্রের, শক্তিশালী রাষ্ট্রের মাথা ব্যথার কারণ কিংবা তাদের খুব নজরে পড়ে আছি বেশ অনেক সময় ধরে। এই বিভিন্ন কারণে আমি মনে করি যে এই যে কিছুটা যে বিশৃঙ্খলতা বলছি বা কিছুটা দোদুল্যতা বলছি, এটা থাকতে পারে। এটা কিন্তু আমরা ইরাকে দেখেছি, লিবিয়াতে দেখেছি, তিউনিসিয়ায় দেখেছি, এই জাতীয় ঘটনা ঘটে। কিন্তু আমাদের এখানে প্যাটার্নটা এই মুহূর্তে কিন্তু, যে কারণে আমি বলছিলাম যে কিছু হতাশার জন্ম হয়েছে। আমি একজন আইনজীবী হিসাবে প্রথমেই আমার এই বিশৃঙ্খলতার জায়গায় আমি চট্টগ্রামের যে উদাহরণটা মনি আপাও বলেছেন, আমি প্রথমে এই সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যার নিন্দা জানাই এবং তার হত্যার যারা সংগঠিত করেছে তাদের বিচার দাবি করছি। দেখুন, দিনে দুপুরে একজন ধর্মীয় গুরু, যাকে আসলে আমরা ইসকন হিসেবে বলি, কিন্তু ইসকন থেকেও সে কিন্তু বহিষ্কৃত, তারপরেও তার একটি ধর্মীয় প্রভাব থাকতে পারে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। এইটুকুও বলে নেওয়া উচিত যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস বা চিন্ময় প্রভু নামকরণ করা হয়েছে তার, ইনি কিন্তু যদিও হিন্দু ধর্মের মানুষ, কিন্তু উনি মানেই কিন্তু হিন্দু ধর্ম নয়, অর্থাৎ সনাতনী ধর্ম যে উনি একা বাংলাদেশে রিপ্রেজেন্ট করেন বিষয়টা এরকম নয়। আর ডেফিনেটলি ইসকন তো কোনো ধর্মীয় সংগঠনের তারা বিশ্বাসী, তারা তার মতবাদ হয়তোবা প্রচার করে থাকেন, যেটা শ্রীকৃষ্ণের মতবাদ প্রচার করে থাকেন, কিন্তু তাদের কিন্তু আদলটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ারের আদল। কিন্তু দুঃখের জায়গাটা হচ্ছে, দেখুন, একজন ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার সুনির্দিষ্ট অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই দেশে আদালত আছে, তারা আইনজীবী নিয়োগ করেছেন, কিন্তু দেখেন কিভাবে ফ্যানেটিক ওয়েতে একটা আদালত চত্বরে তারা অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে গিয়ে একজন সহকারী পাবলিক প্রসিকিউটরকে, উনি, আমি যতটুকু জেনেছি খোঁজ নিয়ে, ওই মুহূর্তে নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়া অবস্থায় ওই জায়গায় হামলা করেছেন, মসজিদের ওই জায়গায়। এরপর এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উনি এই হামলার একটা মধ্যবর্তী স্থানে উনি দৌড়ে পড়ে যান, ওই অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং এটা অভাবনীয়। আমার মনে হয় আদালত চত্বরগুলোতে এই ধরনের ফ্যানাটিক আচরণ, এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা তো ইতিপূর্বে দেখি নাই। এখন এই জায়গাটাকে অ্যাড্রেস করা এই জন্য দরকার যে আপনি দেখবেন 5 তারিখের পরে 9 তারিখে শাহবাগে এই সনাতনী ধর্মের নামে এই ইসকনের কিন্তু তারা এখানে জনসমাবেশ করেছিল। এটাকে আমি একটু লিঙ্ক করছি এজন্য যে 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্টের পালিয়ে যাওয়ার ঠিক পর মুহূর্তে একটি ট্রাম্প কার্ড আমরা দেখেছি বিভিন্নভাবে ইউজ করার চেষ্টা হয়েছে, সেটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা। এবং আমি যদি আরেক অর্থে বলি যে একটা দাঙ্গা লাগানোর প্রয়াস, যেই কারণে কিন্তু আপনি দেখবেন বয়স, শ্রেণী এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই কিন্তু গিয়ে মন্দির তারা পাহারা দিলেন, তারা কিন্তু ধর্মীয় উপাসনালয়ে রাত জেগে পাহারা দিলেন। আমরা সেই সময় সম্প্রীতির জায়গা দেখেছি। সেই সম্প্রীতি কিন্তু এখনও চলমান। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তায় সেই সম্প্রীতি এখনও চলমান। কেননা এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণকে আমি বলবো, কারণ যেই ঘটনাটি ঘটেছে, যদি এটাকে ধর্মীয় সেন্টিমেন্টে নিয়ে আজকে শুধু চট্টগ্রামের মানুষও এটাকে রিয়্যাক্ট করত, রিটেলিয়েট করার চেষ্টা করত, তাহলে কিন্তু আজকে এখানে বড় ধর্মীয় দাঙ্গার বা আমি বলছি যে টিপিক্যাল সনাতনী ধর্মের মানুষদের উপরে অত্যাচারের বা হামলার একটি ঘটনা ঘটলেও ঘটতে পারত। বাট এই জায়গায় আমি বলবো যে এই জায়গার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, সামাজিক নেতৃবৃন্দ ছিলেন, নিঃসন্দেহে এখন যারা ছাত্র নেতৃবৃন্দ যারা ওখানে নেতৃত্ব দিয়েছেন, তারা খুবই আমি বলবো দায়িত্বশীল আচরণ করেছেন। এবং রাষ্ট্রীয় তরফ থেকেও আপনি জানেন যে ভারতের পক্ষ থেকে এইভাবে উদ্বেগ জানানোর বিষয়টাও আমার কাছে মনে হয়েছে যে ডিপ্লোম্যাটিক জায়গায়, আমি যাই হোক, এটা ভারত সরকার হয়তোবা মনে করেছে, তারা উদ্বেগ জানিয়েছে, সরকারের পক্ষ থেকেও কিন্তু এটার জবাব দিয়ে হয়েছে প্রেস রিলিজ করে।
যে অ্যাকচুয়ালি এই চিন্ময় কৃষ্ণদাস সম্পর্কে তার বিরুদ্ধে যে দায়েরকৃত মামলা সম্পর্কে যে ভারত যেই উদ্বেগ জানিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে সেটি সঠিক নয়। আমি সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থে একটু জানাতে চাই, বাংলাদেশের জাতীয় পতাকার উপরে আপনার একটি বিশ্বাসের জায়গা থাকতে পারে, আপনার একটি বিশ্বাসের, আপনি দেখবেন আমাদের মুসলমান ধর্মেও অনেকে যারা খানকা বা যারা পীর আছেন অনেকের নিজস্ব ফ্ল্যাগ থাকতে পারে, সেটা তারা বিশ্বাসের জায়গায় তারা এটা নিজেদের ব্যবহার করবেন। কিন্তু যখন কেউ উস্কানি দিয়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া রঙের আপনি পতাকা উড়িয়ে দেন, এটি তো চরম মাপের রাষ্ট্রদ্রোহিতা। তো এই অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে, তিনি তাকে ডিফেন্ড করবেন, তার যদি যথোপযুক্ত জবাব দেওয়ার বিষয় থাকে সেটা আদালতের মাধ্যমে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে তাকে যদি সাংগঠনিকভাবে আইনগত সহায়তা বা তার ব্যাপারে ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে উদ্বেগ জানানোর বিষয়, এইটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু যেটি ঘটে গেল বা তার গ্রেপ্তারকে কেন্দ্র করে যেটা ঘটে গেল, সেটা আমার কাছে মনে হয়েছে যে এখানে আমি মনিয়াপা বলেছেন ভারতের এই জায়গায় অ্যাপ্রোচের জায়গায়, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় কিন্তু একটি ইভেন বিচার বিভাগের উপরেও একটি মানে বিদেশি কন্ট্রোল বা বৈদেশিক কন্ট্রোলের একটি মনোভাব আমরা দেখেছি, যাতে করে কিন্তু আমরা আদালতেও শুনেছি যে তার জামিন নামঞ্জুর করার পরে নাকি আবার শুনানির জন্য সেটি ধার্য করা হয়েছিল। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু অ্যালার্মিং। আমাদের 5ই আগস্টের পরে কিন্তু আমরা যে বৈষম্য বিরোধী অবস্থানের কথা বলছি, ন্যায় বিচার প্রাপ্তির কথা বলছি, এই বিষয়গুলো কিন্তু দেখেন একটি ধর্মীয় পরিচয়ের একটি সংগঠনের ব্যানারে এটিকে কিন্তু নষ্ট করার আমি মনে করি যে একটা অপপ্রয়াস চালানো হয়েছে, যেটি খুবই অ্যালার্মিং। তবে এই জায়গায় আমি একটা জিনিস আপনি বলেছেন যে এই জায়গায় সরকারের ভূমিকার বিষয় আছে। আমি আমার এই পর্যায়ে শুধু এইটুকু বলবো যে 5ই আগস্টের পরে যখন ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তাকে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার সামনে প্রধান চ্যালেঞ্জ কি। উনি কিন্তু বলেছিলেন যে ইউনিটি, আমাদের মধ্যে ইউনিটি এস্টাবলিশ করা। আমি মনে করি যে ওই জায়গায় সরকার অনেক ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে হোক, তাদের স্বাভাবিক বুদ্ধি চর্চার মাধ্যমে হোক, আমি মনে করি যে এই জায়গায় ইউনিটি ধরে রাখতে তারা কিছুটা তো ব্যর্থ হয়েছেনই, তারা কিছু রাজনৈতিক বিভাজনেরও জন্ম দিয়েছেন, কিছু অনাস্থারও জন্ম দিয়েছেন। আবার একই সঙ্গে আমি বলবো যে ওই তার যে প্রধান চ্যালেঞ্জ, আসলে অন্যান্য কাজের আগে বোধহয় তার এই চ্যালেঞ্জটি মোকাবেলা করাই বোধহয় এখন তার প্রধান কাজ রয়ে গেছে। মিস নীলুফার চৌধুরী মনি, আপনি শুনছিলেন, কিছু যোগ করতে চাইলে যোগ করতে পারেন, কিন্তু আপনি বলছেন যে নির্বাচন, এটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকলে এটা হতো না, কিন্তু ইলেক্টেড গভর্নমেন্ট তো আর 5ই আগস্টের পরে সম্ভব ছিল না, এর জন্য সময় দরকার, প্রসেস দরকার। আপনি সেই জায়গায় কি দেখছেন? এবং এটাও স্পষ্ট নয় আসলে রাজনৈতিক দলগুলো কি চাইছে, কখন চাইছে নির্বাচন, কিভাবে চাইছে, সেটাও খুব একটা স্পষ্ট নয়, ইনক্লুডিং ইউ। দেখেন, রাজনৈতিক দল যখন, আমি বিএনপির কথাই বলবো, বিএনপির মহাসচিব মহোদয় উনি প্রথম থেকেই ফার্স্ট যখন দেখা করলেন উনি বললেন যৌক্তিক সময়ের কথা, সেকেন্ড যখন উনি দেখা করলেন তখন উনি বললেন যে একটা রোড ম্যাপের কথা, থার্ড আপনি যখন জ্ঞানী লোকের জন্য নাকি ইশারাই যথেষ্ট। তো যখন থার্ড ওনারা কোনো আনসার পেলেন না, এরপরও অনেক দিন গেল, 10-12 দিন, 15 দিন, 1 মাস, তারপরে আবার যখন ডাকলেন তখন কিন্তু সরাসরি ডেটের কথা বললেন যে একটা নির্বাচনের যদি আপনারা টাইম দিতেন, আমাদের সঙ্গে যদি আলোচনা করতেন। হ্যাঁ, আমরা জানি যে সংস্কার কিছু করতে দেরি হতে পারে, কিন্তু সংস্কারের সঙ্গে তো নির্বাচনের ওই ধরনের সম্পর্ক নয়। যে সম্পর্কে নির্বাচনের সঙ্গে যে সংস্কারের সম্পর্ক, সেটা তড়িঘড়ি করলেও চলে। লাইক আপনার ধরেন আদমশুমারির কথাটা যদি বলা যায়, যারা মারা গেছেন এবং যারা নতুন ভোটার হয়েছেন, যারা ভোটার হয়েছেন তারা কিন্তু তাদের প্রয়োজনে, একজন ছেলে বা মেয়ে যখন নতুন ভোটার হয় সে যে কতটা উৎফুল্ল থাকে, আপনার ঘরে আমার ঘরে নিশ্চয়ই আছে, আপনি জানেন, তাদের প্রয়োজনে এনআইডি কার্ড করার জন্য তারা দৌড়ঝাঁপ শুরু করে। তো যাদের কাছে এনআইডি কার্ড আছে তাদের কিন্তু ভোটার হতে খুব বেশি দেরি লাগে না। ওটা কিন্তু এনআইডি কার্ডটা একটা ভোটার হওয়ার একটা পূর্ব লক্ষণ। তো এটা খালি সংযোগ করে দিলেই হয়, এটা অফিসিয়াল কাজ, এটা আর ভোটারের কাজ না। সেকেন্ড থিং হলো যে পতিত সরকার আদমশুমারিটা করেছিল, সেটা কিন্তু সারা বিশ্বে তারা মধ্যম আয়ের দেশ প্রমাণ করার জন্য কিন্তু অনেক জনসংখ্যাকে পিছিয়ে দিয়েছিল, বলে নাই। ভোটার লিস্টে একরকম, বাইরে জনসংখ্যার মাপ একরকম, এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু মৃত ভোটারদেরকে বাদ দেয় নাই। এটা মৃত ভোটারদেরকে এখন কিন্তু আপনার যে কোনো মৃত ব্যক্তি গুরুস্থানে গেলে মরার একটা রিপোর্ট থাকে, বাদ দেয়।
তাদের নিজের প্রয়োজনে মিউনিসিপ্যালিটিতে খবর নিলে এটা পাওয়া যায়। এগুলা কিন্তু হ্যান্ডস যেহেতু প্রচুর, এখানে একটা হ্যান্ডস না যে একটা হ্যান্ডসই ঘুরে ঘুরে সব কিছু করবে, তাহলে এখানে 2-3 মাস 4 মাস এর আগে আমি যদি বলি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার, তারা কিন্তু 3 মাসের জন্যই ছিল এবং তখনও একটা তার আগে পরে সরকার ছিল। তো এইখানেও তো তার আগে পরে সরকার আছে, সরকার হ্যাঁ বিশৃঙ্খল করে রেখেছে এটা বলতে পারেন। সেইখানে 3 মাসের জায়গায় বিশৃঙ্খল করার জন্য না হয় 6 মাস লাগতে পারে। যদি আমি প্রথম দিন থেকে আমার টার্গেটটাই তো নির্বাচনটা করে দিব, আমার টার্গেটটাই আমি গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। আমার টার্গেটটা তো এটা না যে একটা গণতন্ত্র ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আরেকটা ধ্বংসের জায়গায় আমি ফিরে যাব। তো এইখানে উপদেষ্টাদের যে ধরনের ভূমিকা, এই ভূমিকায় বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি যে কোনো রাজনীতি, শুধু বিএনপির কথা বলছি না, এরা প্রস্তুত ছিল না। একটা দুটা রাজনীতি দল যারা নিজেদের মনে করে এই মুহূর্তে নির্বাচন দিলে আমরা ফেল করব বা আমাদের জনগণ মেনে নেবে না, আমাদের প্রয়োজনে আমরা ধরে নিলাম যে এই আগে সরকার থাকলে আরও 4.5 বছর থাকতো, ওইটা থাকলো, সেটা তাদের কোনো রাজনীতি বা একটা দেশ কোনো একটা বিশেষ দলের জন্য না, এটা প্রমাণ করেছে। কিন্তু এর আগের সরকার কোনো একটা অন্য দেশের বিশেষ দলকে সহযোগিতা করেও কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে নাই। তো এই জন্য আমরা বলতে চাই যে এখনও যদি একটা দল যদি এই হিসাবটা দেয় বা 1-2টা দল দেয় এবং সেই দলগুলো যদি খুব ছোটো মোটো দল হয়, তাদের কথা যে শুনতে হবে নট নেসেসারিলি, সেটার জন্য দরকার পড়লে ভোটাভুটির ব্যবস্থা করা হোক, এটার জন্য তো খুব বেশি দৌড়ঝাঁপ পারতে হবে না। আপনার কতগুলো দল, আগের 46টা ছিল, এখন নতুন আর 4-5টা হয়েছে রেজিস্টার্ড দলগুলো, তাদেরকে নিয়ে বসলেই হয়। আর সরকার যেভাবে বলছে, যেমন ধরেন প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন লাস্ট ভাষণের সময় যে নির্বাচনী ট্রেন লাইনে উঠে গেছে, কিন্তু আবার ছিল ওইখানে, কিন্তুটা ছিল যে আগে সংস্কার শেষ হবে। আবার উনি আবার যে ধরনের কথা বলেন, যখন উনি পেরে ওঠেন না তখন রাজনীতিবিদদের ঘাড়ে চাপিয়ে দেন। তখন বলে রাজনীতিবিদরা, লাইক আপনি বিএনপির নাম বলেই বলেছে যে আমরা তো রাজনৈতিক দল, পতিত সরকারের রাজনৈতিক দল আমরা নিষিদ্ধ করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি চায় নাই, সেই জন্য আমরা করব না। এটা কিন্তু ঠিক না, বিএনপি চায় নাই বা চেয়েছে, দুইটার কোনোটাই না। কারণ এটার অবস্থা আরও পরে আসবে। সাথে সাথে এত বছর জামাতের মতো একটা দলকে নিষিদ্ধ করার কত রকমের প্ল্যান করে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল, হায়না দল পারে নাই জামাতকে, তাহলে একটা হঠাৎ করে হঠকারিতা এটা হয়ে যায়। আইনের মাধ্যমে সব কিছু আসুক, বিএনপি হয়তো আইনের মাধ্যমটাই খুঁজেছিল, বিএনপির হ্যানা করার কোনো কিছু ছিল না। ওনারা চাপিয়ে দেওয়া কথাগুলো বলা শুরু করলেন এবং ওনারা নির্বাচনের সময়, নির্বাচনের ডেট যেমন ধরেন আইন উপদেষ্টা উনি হঠাৎ একদিন বললেন প্রধান সামরিক সেনাবাহিনী প্রধান, ওনার কথার মতো যে 25-এর মধ্যে নির্বাচন হবে, তাহলে ওনার কথার মতোই হয়ে যায় অনেকটা, 18 মাস। আচ্ছা, উনি বললেন, বলার সাথে সাথেই ধর্ম উপদেষ্টা বলে দিলেন এটা ওনার নিজের কথা, আমরা এখনো ঠিক করি নাই যে কবে নাগাদ নির্বাচন হবে। এই যে, এবং উনি বুঝাতে চাইলেন যে আরেকটা সরকার থাকলে তো, এটা কিন্তু উনি বুঝাতে চাইলেন এই যে বিভিন্নভাবে ডালপালা দিয়ে ছড়িয়ে দিচ্ছেন ওনারা যদি ভালো সংগঠক হতেন আমাদের দুঃখ ছিল না। হ্যাঁ, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন হয়তো চাইতাম না, আমরা আওয়ামী লীগের 15-15.5 বছর সহ্য করতে পেরেছি, আর 1 বছর 1.5 বছর 2 বছর সহ্য করতে পারতাম না, তা কিন্তু না। কিন্তু ওনারা তো চালাতে পারছেন না, ওনারা পতিত সরকারের কে পালিয়েছে। আমি যদি আজকে আপনার মাধ্যমে বলি, আমরা শুনেছি কোনো একটা জায়গায় 600-650 মতো মন্ত্রী, এমপি, আরও কারা কারা বড় বড় হুমরা চুমরা হাই প্রোফাইল ছিল। পরবর্তীতে আমরা দেখলাম তারা বিদেশে বিভিন্ন জায়গায় শপিং মলে ঘুরছে, বাগানে ঘুরছে, আপনার পার্কে ঘুরছে। এই যে ঘুরছে, এই লোকগুলো কিভাবে গেল? এই লোকগুলার বিরুদ্ধে এত রকম টাকা পাচার, দেশের অনেক কিছু লন্ডভন্ড করা, মানুষ খুন করা, মানুষ গুম করা, এত রকমের অবজেকশন আছে। সেই মানুষগুলোকে আমরা যখন অন্য দেশে দেখি ঘুরছেন, বেড়াচ্ছেন, ওনাদের তো টাকার অভাব নেই, কারণ ব্যাঙ্কগুলোতে ওনাদের বাড়িতে চলে গিয়েছিল, তো ব্যাংক খালি হয়ে গেছে, কিন্তু ওনাদের বাড়িতে এক একটা ব্যাংকের ভল্ট। একটা আপনার মনে আছে, আপনার টকশোতে আমি অনেকবার বলেছি, অনেকেই বলেছে যে গ্যান্ডারিয়ার একজন কি বলে ভাঙ্গারি বিক্রি করা লোকের টাকা পয়সা সোনা দানা কিন্তু আপনার ট্রাকে ভরে নিয়ে আসতে হয়েছিল। তো একজন ভাঙ্গারির টাকা যদি ট্রাকে করে আনতে হয়,
তাহলে এইসব হুমড়া চুমড়া মন্ত্রী মিনিস্টারদের টাকা কোথায় করে আনতে হতো সেটা না করে আমরা যখন দেখি যে ডিবির যে প্রধান ছিল সেও বিদেশ চলে গেছে, আমরা শুনি তার নাকি হাজার হাজার কোটি টাকা, কতগুলা বাড়ি আছে, এখন শুনি যে বাড়িগুলো নাকি কার নামে লিখে দিয়ে গেছে, বিভিন্ন টাকাগুলা দিয়ে গেছে, ক্যাশ টাকা যা দিয়ে গেছে জীবনটা নিয়ে গেছে। জীবনটা নেওয়ার সঙ্গে বিদেশ যে টাকা পাচার করেছে বা দেশে অস্থাবর যা সম্পত্তি আরও আছে, শালার নামে, দুলাভাইয়ের নামে, শ্বশুরের নামে, বউয়ের নামে, এইসব এরা তো কেউই জানে না ওই লোকটা ছাড়া। ওই লোকটাও হয়তো অনেক ভুলে গেছে, এই জন্যই অনেক ভুলে গেছে বলি আমরা যারা নারীরা কসমেটিক্সের জিনিসও যদি কিনি অনেকগুলো কানের দুল থাকে, একটা সময় কারো বইয়ের হয়তো কারো মেয়ের বা বইয়ের কানে দেখলে মনে হয় এরকম আমারও মনে হয়েছিল। তো আমাদের যে কানের ছোট ছোট ফুলগুলো আছে অগর এরকম অনেক সম্পত্তি আছে। একজন বেনজিরের যে সম্পত্তির আমি ফাইল পড়েছি এর জন্য এরকম 10টা 20টা ব্যারিস্টার রাখতে হয়। তো সেই জায়গায় আমরা কোনো বিচার পাইলাম না, আপনার উপদেষ্টারাও কোনো বিচার করলেন না। একখানে ছিল সেইখান থেকে চলে গেল, আবার উপদেষ্টাদের ওইখানে যেসব বাংলাদেশে যারা উৎপেতে আছে বিভিন্ন জায়গায়, এই শুনি গোপালগঞ্জ নাকি আপনার এখন আওয়ামী লীগের রাজধানী, ওইখানে নাকি সমস্ত হাই প্রোফাইল যারা আছে তারা ওইখানে নাকি আছে, যেটা প্রমাণ আর্মিদেরও পিটায়, আপনার জনগণেরও পিটায়, ছাত্র দলেরও পিটায়, স্বেচ্ছাসেবক দলেরও পিটায়। তাহলে আপনি বুঝেন যে এই যদি আইনের অনুশাসন না হতো, আমরা 18, 17 বছর 15 বছর যাবত সিরিয়াসলি আইনের অনুশাসনের জন্য আমি, আপনি, উনি তিনজনেই যুদ্ধ করেছি। তো আমাদের যদি আইনের অনুশাসনের জন্য যদি অন্তর্বর্তীকালীন সরকার আসে, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে আপনার মাধ্যমে বলছি, উনি কোন আইন আপনার অনুশাসনটা কাজে লাগিয়েছে? কোনোটা লাগিয়েছে না রাস্তার, না ঘরের, না বাইরের। মব জাস্টিস হাতে তুলে নিয়েছে জনগণ এখন মব জাস্টিস করে। তাহলে উনি জাস্টিসের যে হেডমাস্টার, তাহলে উনি কি করছেন? উনি যদি করতেন, আজকে দেখেন যে ওই কবি নজরুল কলেজের কতগুলো মারা গেছে, এটা নিয়ে কিন্তু জনমনে সন্দেহের উদ্রেক করেছে, এখন পর্যন্ত জনসম্মুখে আসে নাই। সামনেও পিটাচ্ছে, মেরে ফেলছে, আবার মেরে আবার লাশ নিয়ে যাচ্ছে কিনা এটার জবাবদিহিতার কোনো মানুষ নাই। দেশে কোনো আইন শৃঙ্খলা নাই। পুলিশ আইন এখন আর পুলিশের কাছে রাখছে না, নিজের হাতে তুলে নিচ্ছে না, আইন এখন মব জাস্টিসের হাতে। তো এই অবস্থায় আপনার নির্বাচনের বিকল্প কোনো কিছুই হতে পারে না। ওনারা যদি পারত, ওনারা কি করেছেন? এক হয় অতি বয়স্কদের দিয়েছেন উপদেষ্টা, আরেক অতি নিম্নগামী বয়স্কদের দিয়েছেন উপদেষ্টা। দুইটার কোনোটাই যোগ্য না। আপনার যাদের জন্য যার যেখানে যোগ্য সেখানে সে না। আপনি সিনেমা করলেই ইনাফ, আপনি সিনেমা করছেন আজীবন, আপনার কেন ওখানে উপদেষ্টা হওয়া লাগবে? আপনি সারা জীবন ব্যবসা করছেন, আপনি ব্যবসায়ের লাইনে গেলেন, আপনার নামে যে সরকারি ভাবে আপনার এই 5 তারিখের পরে মামলা হলো, সেটাও দেখার প্রয়োজন বোধ করলেন না, কেউ উপদেষ্টা বানিয়ে দিলেন। আপনি আওয়ামী লীগের সময় লাভ খাইলেন, গুড় খাইলেন, আপনি এখনও লাভের গুড় খাইতেছেন, আপনি আগামী যে সরকার আসবে তা করেও লাভের গুড় খাবেন। কারণ সরকার যারা আসবে তারা কিন্তু কারো না কারো পয়সা দিয়ে রাজনীতি করে, পৃথিবীর নিয়মই তাই, বাংলাদেশ হয়তো আর একটু বেশি। সেইখানে আপনার ওই লোক যখন একটা পুঁজি খাটাবে, সে তো তখন আরও ডাবল প্রমোশন পাবে। তাহলে আপনাদের ওইখানে তো বিচার হওয়ার কথা ছিল, এই জন্য যে বিচারটা রাজনীতিবিদরা করতে পারবে না পুরাপুরি, সেই বিচারটা আপনারা কোথায় করলেন? কি করলেন? আপনারা কিছুই করলেন না। আর কথা বললেই বলেন এত নির্বাচন নিয়ে উতলা হয়েছে কেন? উতলা তো একদমই হতাম না যদি আপনারা ঠিক মতো চালাইতে পারতেন। এখন আপনারা ঠিক মতো, জাতি এখন বিভাজনের দিকে ধাবিত হচ্ছে। আমরা যখন কথা বলছি, আপনি প্রথম যে প্রশ্ন করলেন ওই জায়গায় আমার বলার কথা ছিল, আজকে জাতি বিভাজনের দিকে কাদের জন্য? এই অন্তর্বর্তী সরকারের উপরেই তো দায়ভারটা পড়বে, কারণ সরকার এটা বুঝেই তো দায়িত্ব নিয়েছে। সরকারকে সবাই মিলে সহযোগিতা, আমরা এখনো বলেছি, আমাদের নেতা বলেছে সরকারকে যত রকম সহযোগিতা আমরা করতে চাই আমরা করব, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত করব। এই কারণে এই সরকার ব্যর্থ হলে আমাদের ব্যর্থতা, কিন্তু সরকারকে তো সহযোগিতা নেওয়ার জন্য ইন্টারেস্ট হতে হবে। ওনারা আমাদের সহযোগিতা, আমরা যে আমাদের শিক্ষা কম হইতে পারে ওনাদের চেয়ে, কিন্তু আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। ওনারা আমাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করবে না, আবার ওনারা নিজেরাও পারবে না, তাহলে তো হবে না। সো ব্যারিস্টার শিহাব, আমি একটু এই জায়গায় বিচার বিভাগ আসলে কি করছে, বা দেশে আইনের শাসনটা যদি ঠিকঠাক থাকে অনেক কিছু সহজ হয়ে যায়, আপনি কি মনে করেন কিনা যে সেখানেও ব্যর্থ বিচ্যুত দেখা গেছে বা এক ধরনের অস্থিরতা আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন না সংস্কার, কোনটা আগে, কত দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া উচিত, নাকি সব কিছু গুছিয়ে টুছিয়ে একটা ভালো নির্বাচন করা উচিত, মানে আপনি কি মনে করেন?
আমি এই পর্যায়ে এই অন্তর্বর্তী সরকারের একটি বড় ব্যর্থতা যদি আমি বলি, সেটি হচ্ছে এই 5ই অগাস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে স্টেক হোল্ডিং গ্রুপগুলো ছিল, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই পার্টটা বাদ দিয়ে রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণ ছিল এবং আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দল যারা এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, এই একনায়কতান্ত্রিক ব্যবস্থার থেকে দেশকে মুক্ত করার জন্য যারা লড়াই সংগ্রামে লিপ্ত ছিলেন, এই রাজনৈতিক দলগুলোকে সত্যিকার অর্থে তারা আস্থায় নিয়ে আসতে পারেন নাই। আপনি দেখবেন এই মুহূর্তে কিন্তু এই জন্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য বিবৃতির সাথে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার, ইভেন প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথেও কিছু জায়গায় আপনি দেখবেন কনফ্লিক্ট হয়ে যাচ্ছে এবং এই জায়গায় অসন্তুষ্টি তৈরি হচ্ছে। এবং আমি তো রাইটলি বলবো যে এই নির্বাচনের প্রসঙ্গটা কিন্তু অবভিয়াস হচ্ছে তখনই যখন কেউ দেখছেন যে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটছে না। এখানে যেই পরিবর্তন সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে মানে মনে হচ্ছে আসমান থেকে কোথার থেকে যেন মানে সিদ্ধান্ত বোধহয় এসে সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। উপদেষ্টা পরিবর্তন হচ্ছেন, কোন ক্যাটাগরিতে তারা আসছেন। একটা রাজনৈতিক সরকারের সময় কিন্তু আপনি অন্তত আন্দাজ করতে পারেন যে কারা দায়িত্ব পেতে পারেন বা কারা কোন কাজের জন্য এই দলের যোগ্য হবেন। কিন্তু এখানে এই বিষয়গুলোর আপনি দেখবেন যে একেবারেই কোনো সমন্বয় নাই। আমি নির্বাচনের প্রসঙ্গ যেহেতু এসছে, এখানে আপনি দেখবেন আমি 3 জন ব্যক্তির রেফারেন্স দিব। একটি হচ্ছে সেনাপ্রধান, উনি বলেছেন একটি টাইম লাইনের কথা বলেছেন। আমাদের আরেকজন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনিও কিন্তু ওনার বক্তব্যের এক জায়গায় বলেছেন যে 2025-এর মধ্যে নির্বাচন হতে পারে। অর্থাৎ হতে পারে মানে কি, তাহলে আপনাদের একটা প্রস্তুতি আছে কিনা। পরের দিন আবার উনি বলেছেন, পরের দিন আবার ওইটার একটা ভিন্ন রূপ ব্যাখ্যা দিয়েছেন। আবার আপনি আরেকজন যিনি আছেন রিজওয়ানা হাসান, উনি কিন্তু ওনাকে যখনই নির্বাচনের প্রসঙ্গ বলা হয় উনি কিন্তু একটু মানে প্রকান্তরে ওইটাকে অ্যাভয়েড করেন যে না, আমরা যে কাজ করছি এখানে কিন্তু আমাদের কাজের ব্যাঘাত ঘটবে। আসলে এটা প্রসেস না। 1/11-এর সময়ে যেই সাধারণ মানুষের মধ্যে যে একটা সার্টেন সময় একটা আশার সঞ্চার হয়েছিল, যেটা পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে তারা বিভিন্ন মেকানিজমের মধ্যে ঢুকে গেলেন এবং তারা কিন্তু আলটিমেটলি এই ফ্যাসিবাদটা প্রতিষ্ঠা করে গেলেন। ওই যে আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে তো এই অনির্বাচিত অন্তর্বর্তী সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আস্থার মধ্যে নিয়ে না আসতে পারে, তাহলে তো ওই ভয় থেকেই যাবে। আমি তো মনে করি অন্তর্বর্তী সরকারের নির্বাচনের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া উচিত। এবং আমি এখানে আরেকটু বলতে চাই যে এই সরকার কোনো প্রায়োরিটি সেট আপ করতে পারেনি। এটা একটা খুব ভয়ঙ্কর ব্যাপার যে ওনারা যেই সময়ের জন্যই দায়িত্ব পালন করেন বা যেই ম্যান্ডেটে ওনারা থাকেন, ওনারা দেখবেন ছোট ছোট অনেক বিষয় নিয়ে ওনারা ব্যস্ত হয়ে গেছেন। তারা দেখবেন পরীক্ষা নিয়ে, তারা বয়স নিয়ে, তারা দেখবেন এই রিক্সা নিয়ে, তারা কিন্তু শুধু ওনারা ব্যস্ত হয়ে যান, ওনাদেরকে ব্যস্ত করা হচ্ছে না। আমি বলছি যে তাদের যদি প্রায়োরিটিতে থাকতো তাহলে আমার মনে হয় যে তারা এত দিকে ডাইভার্ট হতে পারতেন, মানে ডাইভার্ট হওয়ার সুযোগটা কমে আসতো। তারা কিন্তু এখন পর্যন্ত দেখবেন আপনি আরেকটা, আমি বলতে চাই যে আরেকটা লেজেগুড়ের অবস্থা, সেটি হচ্ছে আপনি অনেকগুলো কমিশন হয়েছে, এখানে অনেক মানুষকে কিন্তু কমিশনের সদস্য করা হয়েছে। আসলে এই কমিশনগুলো তো আমরা যারা এগুলো নিয়ে হয়তো বা একটু বোঝার চেষ্টা করছি বা একটু পড়াশোনা করছি বা আমরা পত্রিকা দেখি বা এগুলোর মানে ব্যাপ্তি কীরকম হতে পারে এগুলো নিয়ে চিন্তা করি, সাধারণ মানুষ একদম লেইম্যান লেভেলে কিন্তু এই সুযোগটা নেই। আপনি দেখবেন তারা কিন্তু ব্ল্যাঙ্ক, মানে সরকার আসলে কি সংস্কারটা কি করবেন, আর সংস্কারটা কি আদৌ কমিশনের মাধ্যমে প্রস্তাবনা দিয়েই কি সংস্কার করা সম্ভব, এই যে প্র্যাকটিক্যাল জায়গাগুলি, এটার কিন্তু যদি আপনি রোড ম্যাপ না দিতে পারেন তাহলে কিন্তু ওইটার বাস্তবায়নের যে আশাবাদ সেটাও আপনি তৈরি করতে পারবেন না। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট মিস্টার তারেক রহমান, উনি রাজনৈতিক সংস্কৃতিতে একটা দারুণ ম্যাসিভ পরিবর্তন আনার একটা সূত্রপাত করেছেন। এই যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, এটাও তো এই অন্তর্বর্তী সরকারের একটি অন্যতম প্রায়োরিটি হতে পারত। কারণ আমাদের এই রাজনীতিতে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, এই যে উইনার টেকস অল অ্যাপ্রোচ, এগুলাই তো আমাদেরকে এই দুর্ভোগের দিকে নিয়ে গিয়েছে। আমি যদি বলি যে মাত্রার হেরফের হতে পারে, কিন্তু এই যে
শাসন ক্ষমতায় থাকলে দুর্নীতি করা হয়, ক্ষমতার অপব্যবহার করা হয়, একচেটিয়াভাবে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এই অভিযোগ তো অন্যান্য সরকারের বিরুদ্ধেও আছে। এখন হাসিনা এটাকে হলো ফ্যাসিবাদী জায়গায় নিয়ে গিয়েছেন, এখানে হলো ওনার মাত্রার, ওটার সাথে আমি তুলনা করছি না, কিন্তু আমি বলছি রাজনৈতিক সংস্কৃতিতে যদি পরিবর্তন আসতো, জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা, এই যে তথাকথিত এই পপুলিস্ট বিভিন্ন অ্যাপ্রোচ, যেগুলোতে আসলে সামাজিক শৃঙ্খলা যেমন নষ্ট হয়, তেমনিভাবে আপনি দেখবেন যোগ্যতর রাজনীতিবিদ প্রতিষ্ঠা করা বা সেই চর্চার জায়গাটাও ক্ষীণ হয়। সেই জায়গায় আমি বলছিলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বাই দিস টাইম আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে উনার অ্যাপ্রোচগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু একই সঙ্গে এই জায়গায় অন্তর্বর্তী সরকারের এই রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে আমি মানে একদম বিপরীতভাবে ব্যর্থতা দেখতে পাচ্ছি। কিন্তু বিএনপি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে যে ভূমিকা রাখতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার কি পারে আসলে, উনি যেটা বলছেন? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তখন ওইটুকু পারে, যেটাই অন্তর্বর্তীকালীন সরকার করুক সেটার জন্য কিন্তু ইলেক্টেড সরকার লাগে, সেটাকে এস্টাবলিশড করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার একটা লাইনে উঠিয়ে দিতে পারে। আমি আপনাকে যদি প্রমাণ দিই একটা, যেমন ধরেন ১/১১ সরকার, ১/১১ সরকার কিছু সংস্কার করেছিল, এর মধ্যে একটা সংস্কার মহিলাদের রাজনীতিতে আপনার ৩৩% ২০২০ নাগাদ আনতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদ তাদের কথা দিয়েছিল, নট অনলি এখনই 10%, ইলেকশনের আগে 10%কে সব দলের পদবিতে দিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে হবে, সেটাও তারা দিয়েছে। 10% অথবা 15% এমন, সেটাও দিয়েছে। কিন্তু কাকে কাকে দিয়েছে আমরা কিন্তু অনেকেই জানি না, অনেক দলেরই হয়তো জানে না। কারণ এখানে কিন্তু নারীর ব্যাপারে এই জায়গায় আবার আমি আলাদা, আমি আরেকটা বিরোধী দল। তো সেইখানে আপনার 2020 পর্যন্ত যখন বিধিটা তো করলো তত্ত্বাবধায়ক সরকার বা বিশেষ সরকার ১/১১ সরকার, কিন্তু সেটা তো মানা রাজনৈতিক দলগুলোর কাজ মেনেছিল ওই মুহূর্তটা, তারপরে মানলো না, দোষটা তো আর সেই সরকার না। তারপরে 2020 পর্যন্ত কিন্তু দুইটা বড় বড় দলই বেশ কয়েকবার ক্ষমতায় আসলেন। 2020 করে নাই। 20-এ তারা কি করলেন, তারা আবেদন করলেন যে আমাদের 25 পর্যন্ত সময় দেওয়া হোক। ইসি আবার তাদেরকে 25 পর্যন্ত সময় দিলেন। তো এটা কিন্তু মেনে নিয়েছিল সবাই ওই মুহূর্তটা। তো এটা কিন্তু কোনো আইনের মধ্যে কিন্তু পরবর্তীতে আর ফেলা হয় নাই। এটা মৌখিক, ব্রিটেনের সংবিধানের মতো অনেকটা অলিখিতর মতো। এখন আপনার এই সরকার ওরকম কিছু করতে পারে ভালো কাজগুলো, এবং প্রেশারটা থাকবে রাজনীতিবিদদের উপর। এখন ওনারা যদি এখন রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরে যায়, ঘটনা যদি সত্যিও হয়, রাজনীতিবিদদের কোন ঠেকা লাগছে ওনাদের নামের উপরে দিয়ে ওই বিলটাই পাশ করতে হবে। এটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আপনার সঙ্গে আমার সম্পর্ক কতটুক সেটার উপর আপনার ডিপেন্ড করবে। এখন এটা তো এই সরকার করছে না কোনো রাজনীতিবিদদের। আমি এও শুনেছি, সরি আমি আপনার সঙ্গে আলাপ করছি, আমি এও শুনেছি যে যাদেরকে দাওয়াত করা হয়েছে বাংলাদেশটা কিন্তু অতিথিপরায়ণ, অত্যন্ত সিরিয়াস। কারো বাড়িতে কোনো কিছু খাবার না থাকলেও গ্রামে এক বাড়িতে পানি চাবেন, সঙ্গে 2টা বড়ই দিয়ে দিবে, এরকম। তাদের নাকি এক কাপ চাও দেওয়া হয় নাই। আমি এই পর্যন্ত এরকম শুনেছি। যখন এই যে দেখা করতে যাওয়া বা থাকা, সেটা কিন্তু রাষ্ট্রীয় একটা খরচও থাকে না। আপনি আমার এক কাপ চা খাওয়াবেন, এই যে সামনে আপনি একটা চা দিয়েছেন, আসছি, এটা কিন্তু এটাই হচ্ছে বাঙালিপনা, বাঙালিয়ানা। তো সেই জায়গায় আমি বলছি যে সম্পর্কটা তো আসলে এক হাতে হয় না। যতই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলুন, আর উনি যতটা বললেন সত্যিই তাই, ওনার কাছ থেকে সমস্ত বাংলাদেশ, ওনার আপনার তীব্র সমালোচকরা ওনার পক্ষে এখন বলে যে উনি সম্পূর্ণরূপম ভালো কথা বলছেন। এবং শুধু তাই না, এই যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফার একটা রূপরেখা সেটা দিয়েছে, সেটাকে কেন্দ্র করে আবার কিন্তু এখন 68 দফার একটা দিয়েছে। এর বাইরে রাষ্ট্রের আসলে কিছুই থাকতে পারে না। রাষ্ট্রের নিম্নকক্ষ, উচ্চকক্ষ, কেউ 2বারের বেশি রাষ্ট্রপ্রধান একবারে হতে পারবে না। কিন্তু ক্ষমতায় গিয়ে এগুলো পালন করা হবে কিনা, মানা হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় আইনের অনুশাসনটা, আপনি কতটুকু আইনের অনুশাসনকে বলবৎ করবেন? আপনি ব্রিটেনে তো 800 850 অলিখিত সংবিধান আছে, যেটা তারা মেনে চলে। এটার সঙ্গে কোনো লিখিত বাইন্ডিংস নাই, তারপরেও কিন্তু এটা মানে আবহমান কাল থেকে মেনে আসছে।
তো বাংলাদেশের মাইন্ডসেটটা যদি আপনি ওইটা না করেন, মাইন্ডসেট যদি চুরিজারি হয়, লাইক আমি শুনেছি বলছি যে যারা আগে পতিত সরকার ছিল কারি কারি টাকা বিদেশ পাঠিয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার, এখনো যারা আছে তারাও নাকি বাম হাতের কারবার খুব ভালো শিখে ফেলেছে। তো যদি এরকম শিখে ফেলা হয় তাহলে আপনার মাইন্ডসেট তো কোনো দিনই আমাদের চেঞ্জ হবে না। আমাদের মাইন্ডসেট চেঞ্জ না হলে ওইখান থেকে যে একজন খারাপ ব্যক্তি যদি ভালো ভালো কথা বলে, যে কর্ম নিজেই করে না, সেই কথাটা কি আপনার মানুষ শুনবে? ওই নবীজির মিষ্টি খাওয়ার মতো যে 7টা দিন সময় দাও, আমি আগে আমার নফসটাকে ঠিক করি, তারপরে আমি বাচ্চাটাকে বলবো যে বাবু তুমি আর মিষ্টি খেও না। আমাদের কারোরই নফস তো ঠিক হচ্ছে না, কারণ আমাদের বাইরের জায়গাটা এত বেশি খোলাসা, এত বেশি সুবিধা সিস্টেম, এই যে মাইনাস সিস্টেমটা এত বেশি চালু এইখানে, যে মাইনাস সিস্টেমের দিকে আমরা বেশি ধাবিত হই, প্লাস সিস্টেমের দিকে, সিস্টেম লসে আমরা চলে যাই প্রত্যেকটা মানুষ, অথচ সিস্টেমের দরজাগুলো কিন্তু আমাদের জন্য বন্ধই থাকে একরকম। এই বন্ধটাকে খোলার জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে তারা কেন এটা খোলার ব্যবস্থা করছে না? তারা কিন্তু নর্মাল কথাগুলো তারা সবাই বুঝে, আমাদের চেয়ে বেশি বুঝে, তারা বুদ্ধিজীবী অনেকেই। আবার অনেকেই আছে সেই আওয়ামী লীগ সময়ের প্রেতাত্মারা ওইখানে জেকে বসেছে, তারা তো চাইবেই যে দেশ যত খারাপের দিকে যাক, তাদের অসুবিধা নাই। তারা অনেকেই এই কোনো রাজনৈতিক চর্চার মধ্যেই ছিল না, রাষ্ট্রীয় চর্চার মধ্যে ছিল না 20 বছরের মতো। তারা 20 বছর আগের হয়তো আমলা ছিল। 20টা বছর যদি আপনি না থাকেন, আমরা অনেক সময় বলি বিদেশে যারা যায় 10 বছর থাকলে বাংলাদেশকে তারা 10 বছর আগের চোখ দিয়েই দেখে, তারা ওই নতুন চোখ দিয়ে দেখতে পারে না। ঠিক তেমনই ওনারা যারা চাকরি ছেড়ে দিয়েছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন 20 বছর আগে, 25 বছর আগে, তারা হঠাৎ করে এতগুলো কাজের মালিক হয়ে গেছেন। তো এতগুলো কাজ ওনারা কিভাবে করবেন? একে তাদের শরীর তাদের পারমিট করে না, দুয়ে তাদের অভিজ্ঞতা এই মুহূর্তে তাদের নাই। এর মধ্যে যে এত বড় স্বৈর শাসন চলে গেল, ওনারা তো দিব্যি ঘুমিয়েছিলেন, কারণ ওনারা রিটায়ারমেন্টের টাকা পেতেন, ছেলে মেয়ে ইনকাম করতে, ওনারা নাতি নাতনি নিয়ে আরামে থাকতেন। কিন্তু এখন তো সেই অবস্থা না, এখন তো উনি কাজের চাপের মধ্যে পড়ছে, ওনার তো সেটাই অভ্যস্ত না উনি, তো সেই জায়গায় তো তারা পারবেই না। সাথে এই জায়গায় একমত। আমাদের এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা মণ্ডলী যেটা গঠন করা হয়েছে, এটা একটু আমরা এটার প্যাটার্নটা এককেন্দ্রিক, এবং এখানে এরা ম্যাক্সিমাম বয়সের ভারে নজ্জমান, এটা একটা কিন্তু ফ্যাক্টর। এটা আসলে ওনারা হয়তো স্বীকার করবেন না, অনেক তরুণও তো আছে, কিছু তরুণ আছেন, এটার হয়তোবা এটা নিয়ে তো ডিবেট আছে যে আসলে যারা এই নেতৃত্ব দিয়েছেন, বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, তাদের এখানে যাওয়াটা উচিত ছিল কি না, আবার যাওয়ার ফলে কি তারা কিছু বাইন্ডিংসের মধ্যে পড়ে গেলেন কি না। কারণ রাষ্ট্রযন্ত্র, ওটার মেকানিজম চালানো কিন্তু আপনি বাইরে থেকে দাবি দাওয়া উপস্থাপনের সাথে এটার কিন্তু আবার একটা লিঙ্কিংয়ের বিষয় আছে। তো আপনি যখন রাষ্ট্রের অংশ হয়ে যাবেন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অংশ হয়ে যাবেন, তখন আবার দাবি পূরণের জায়গায় কিন্তু লিমিটেশনসের জায়গাগুলো কনফ্লিক্ট করতেও পারে। তো আমি বলছি যে এই উপদেষ্টা পরিষদে আমার মনে হয় এমনভাবে ডাইভার্সিটি আনা উচিত ছিল যেখানে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতির সাথে সংস্কারকে যারা লিঙ্ক করতে পারতেন। এই জায়গায় একটা বড় গ্যাপ আছে। সেই কারণে আমি যেই সংস্কারের কথা বলছিলেন যে নির্বাচন নাকি সংস্কার কতটুকু হবে, কতটুকু হওয়া প্রয়োজন, আমি মনে করি যে যেই ইয়াটা এখন যে রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক দলগুলোর যে মনোভাব এবং অন্তর্বর্তী সরকারের এখন পর্যন্ত যে পারফরমেন্স, আমি মনে করি তাদের সংস্কারের যেই মুখ ভরা বলি, অর্থাৎ বেশি মানে আওড়ানো কথা কিন্তু অনেক সময় বাস্তবে প্রতিফলিত হয় না, কথায় রয়ে যায়। ওইটা না করে আমি মনে করি কিছু যথোপযুক্ত সংস্কারের দিকে এখন ফোকাস দেওয়া উচিত, রেদার দ্যান টেকিং এভরিথিং অ্যাট দ্য সেম টাইম। দেখেন, আমরা তো এক্সপেক্ট করেছিলাম যেটা এই যে আমাদের এখানে দুইটা খুব জরুরি বিষয় ছিল এই 5 তারিখের পরে, যেটা এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু পুলিশ বাহিনীকে ব্যবহার করে, আরেকটা হচ্ছে জনপ্রশাসনের একটা বেসকে নিয়ন্ত্রণ করে। 5 তারিখের পরে কিন্তু এই দুইটা জায়গায়, অর্থাৎ পুলিশ বাহিনীতে এবং জনপ্রশাসনে, জুডিশিয়ারিও, আমি জুডিশিয়ারির কথাটা পরে বলতাম, আমি যদি একই সঙ্গেই বলি, এবং জুডিশিয়ারিতে এই 3টা জায়গায় আপনি দেখবেন সংস্কারের যেই মানে অন্তত ইঞ্জিনটা চালু করার সুযোগটা ছিল, সেটা কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। আপনার মনে আছে কি না, যিনি সাখাওয়াত সাহেব প্রথম দিকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উনি কিন্তু পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে কিছু উপস্থাপন, পরবর্তীতে তো ওনার হয়তো বা কিছু বিতর্কিত বক্তব্যের কারণে বা অন্য কোনো কারণে ওনাকে মন্ত্রণালয়ে বদল করা হলো,
কিন্তু পরবর্তীতে যিনি আসলেন উনি কিন্তু এই যে পুলিশ বাহিনী, একটা পুরা অত্যাচারী বাহিনী, যারা ছাত্র জনতার উপরে, দেশের নিজের নাগরিকের উপরে গুলি চালাতে যারা কুণ্ঠাবোধ করলো না, এইরকম একটা বাহিনীকে যে ম্যাসিভলি চেঞ্জ করা দরকার, তার মন মানসিকতা, কাউন্সিলিং, তার সাইকোলজি পরিবর্তন, তার ট্রেনিং, ইভেন তার পোশাক, কিছুতেই কিন্তু তারা হাত দিতে পারেন নাই। জনপ্রশাসনে আমি তো যতটুকু শুনতে পারছি, হয়তোবা এখানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, জনপ্রশাসনেও কিন্তু প্যাটার্ন বা কাজের ধরন বা ওখানকার যেই যোগসূত্রতাগুলো কিন্তু একই রকমের রয়ে গেছে। এবং একই সঙ্গে আমি বলবো বিচার বিভাগও তাই। এটা ঠিক যে আমাদের এখানে যেই ব্যবস্থাপনায় উচ্চ আদালতে, বিশেষ করে আপিল বিভাগে যেভাবে বিচারপতি ফ্যাসিস্ট সরকার যাদের মনোপুত এই পদ ডিঙিয়ে, সিনিয়রিটি ডিঙিয়ে যেভাবে তারা প্রধান বিচারপতি বানাচ্ছিলেন এবং বিচারপতি নিয়োগ দিতেন অ্যাপিলেট ডিভিশনে, এটা হয়তো একটা প্রেক্ষাপটে পরিবর্তন হয়েছে, এই জায়গায় একটি শৃঙ্খলা এসছে, সেটা চালু থাকুক। কিন্তু সামগ্রিকভাবে কিন্তু বিচার বিভাগের যে একটি প্রভাবমুক্ত বিচার বিভাগ এবং সত্যিকার অর্থে ন্যায় প্রতিষ্ঠার জন্য যে বিচার বিভাগ, সেই জায়গায়ও কিন্তু আমরা খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো মনে করি যে এই যে নিম্ন আদালতে, অর্থাৎ যেই জেলা আদালতগুলোতে যেই রাষ্ট্রীয় মন্ত্রণালয় কেন্দ্রিক নিয়ন্ত্রণ ছিল কিংবা প্রভাবশালীদের যে নিয়ন্ত্রণের যে একটা মেকানিজম তৈরি হয়েছিল, আমি মনে করি যে এই জায়গাগুলোতে সংস্কারের কাজে বেশি মনোযোগ দিয়ে কাজ করা উচিত। রিক্রুটমেন্টটা যেমন ফেয়ার হবে, তাকে কাজের স্বাধীনতা দিতে হবে যাতে সাধারণ মানুষ তার বিচারটা ওখান থেকে নিয়ে বের হয়ে আসতে পারে। এবং আমি বলছি না যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, শতভাগ শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু এই তিনটি জায়গায় কিন্তু আমরা আসলে মৌলিকভাবে, তারা কমিশন গঠন করেছেন, তারা প্রস্তাবনা চাচ্ছেন, কিন্তু মানে আমরা কিন্তু মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে দেখেছি যে এই অন্তর্বর্তী সরকারের, আমি বলবো যে দায়িত্বজ্ঞানহীনতা কিংবা তারা প্রায়োরিটি সেটিংয়ে তারা ব্যর্থ হয়েছেন। আমি এই পর্যায়ে আরেকটা জিনিস বলবো, মনিয়াপা শুরুর দিকে বলেছেন, আমরা কিন্তু 5ই আগস্টের পরে একটা বিষয়ে আপোষ করার কোনো সুযোগ নাই। আপনি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে রাখবেন কি রাখবেন না, সেটা হয়তোবা একটা পর্যায়ের জায়গা, সেটা একটা রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা, কিন্তু যারা গণহত্যা চালালো, যারা এই লুটপাট করলো, আমার দেশের রিজার্ভের যারা 12টা বাজালো, যারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট করলো, যাদের মানে অর্থের বিবরণ শুনলে আমাদের বেহুশ হতে হয়, এই মানুষগুলোকে কিন্তু আমাদের দেশে গোয়েন্দা সংস্থা রয়েছে, পুলিশ বাহিনী রয়েছে, আমরা ইতিপূর্বে দেখেছি অনেক কঠিন মানুষকে তারা বের করে ফেলতে পারেন মুহূর্তে, কিন্তু আমরা এই জায়গায় কিন্তু দেখছি না। এটা যদি ইচ্ছাকৃত হয় তাহলে তো খুবই হতাশাজনক। যদি এটা হয় যে কাউকে আপনি ছাড় দিচ্ছেন, কাউকে না না, একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। 1 মাস যাবত যে বাইরে থেকে টাকা ঋণ দিবে করে বাংলাদেশে লিফলেট ছড়াচ্ছিল, গোয়েন্দা সংস্থা যদি এতই কিছু জানতো, আসলেই জানে, পরশুদিন যেটা ঘটনা ঘটলো আনলো ঢাকায়, গোয়েন্দা সংস্থা কেন কিছু সরকারকে জানালো না? তার মানে কি সরকারের সঙ্গে গোয়েন্দা সংস্থা অনেকটা ডিফারেন্ট? হ্যাঁ জিলু ভাই, এটাও একটা ব্যাপার কিন্তু, যে আপনি যদি বুঝে থাকেন যে ফ্যাসিবাদ তো তার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার যে শক্তি কায়েম করেছিল, সে যেই এনার্জি দিয়ে যে তার চাকা চালাতো, তাহলে আপনি সেগুলোকে আইডেন্টিফাই করতে পারেন নাই। এক না হলে আপনি সেগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। যদি গুরুত্ব না দিয়ে থাকেন তাহলে আপনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের প্রতি অশ্রদ্ধাশীল। আমরা তো ভিডিওতে ফেসবুকে দেখেছি কারা কারা অস্ত্র নিয়ে কোন এলাকায় কারা চিহ্নিত লোকজন কিভাবে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। এই লোকগুলোকে, এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের এই সন্ত্রাসীগুলোকে আমরা তো ওইভাবে আইডেন্টিফাই করতে দেখলাম না। আমরা যেই সমস্ত পুলিশ বাহিনীর সদস্যকে, আমরা সার্বিকভাবে পুলিশ বাহিনীর কিন্তু এখানে সমালোচনা করছি না, আমরা চাই যে এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াক, কিন্তু যেই সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা অতি উৎসাহী হয়ে ভূমিকা রাখলেন, হত্যাকাণ্ডে তারা সম্পৃক্ত হলেন, তাদের ব্যাপারেও আমরা কোনো ব্যবস্থা বা নিদেন পক্ষে তাদের যে গ্রেপ্তার করে আইনের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা কিন্তু আমরা দেখছি। দেখেন, একটা দেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার থাকলে সরকার তো এটা বুঝাবে যে আমি তোমাদের আন্দোলনে কিছু দিতে পারবো না, এই দেওয়ার ক্ষমতাটা আমার নাই, এটার জন্য ইলেক্টেড সরকার আসতে হবে। এই কথাও তো সরকার বলে না। এই যে অটো রিক্সা থেকে শুরু করে, রিক্সা থেকে জাহাজ, আপনার যেইখানে বলেন, আপনার সব জায়গা থেকে আপনার আন্দোলন শুরু হয়েছে। তাহলে সরকার কেন তাদের খোলাসা করছে না? সরকার কেন এই মব জাস্টিস হাতে নেওয়ার সুযোগ তুলে দিচ্ছে? সরকার কেন বলছে না যে
রাজনৈতিক নেতাদের নিয়ে বসে যে এই কাজগুলো আপনারা তো মাঠে আছেন, তাহলে আপনারা এদের সাথে কথা বলেন, এদের আপনারা পরে নামান। তো সব দল যদি একসাথে হয়, সরকারকে কিন্তু প্রত্যেকটা দল সহযোগিতা করতে চায়, এখানে কিন্তু এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে সরকার কেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিবে না? সরকার তো দেশের মালিক না, সে একটা সময়ের জন্য তাকে রাখা হয়েছে। সরকারকে যতই বলুক এটা জনগণের সরকার, তারা বলার চেষ্টা করে বিপ্লবের সরকার, জনগণ তো তাকে ভোট দিয়ে আনে নাই। তো যদি জনগণ তাকে ভোট দিয়ে না এনে থাকে, তাহলে সরকারের বুঝতে হবে তারা যদি থাকতে চায় ফাইন, তারা ভোটে আসুক, তারা তো দলও বানাচ্ছে। একটা আপনি দেখেন চিন্তা, ছাত্র দল সহ শুরু করে অনেক দলই রাজনীতি করতে পারে না, ছাত্র সংগঠন, কিন্তু একটা নতুন দল হয়েছে, তারা নতুনভাবে নিজেদের নাগরিকভাবে মানে ঘোষণা দিয়েছে, তারা কিন্তু সব জায়গায় যাচ্ছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে আছে। আমরা কিন্তু তাদের শত্রু না, আমি প্রথম থেকেই বলছি, আমরা সমালোচনা করতে চাই, আমরা ওদেরকে বুঝাতে চাই যে তোমাদের সামনের দিনগুলা আরও ফুরফুরে করার জন্য আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকতে চাই। তোমাদের একটা বয়স হোক, তোমাদের লেখাপড়া শেষ হোক, তারপরে তোমরা আসো। আপনার একটা জিনিস শেষ না হয়ে আপনার সন্তানকে যদি এখন বলি যে উপদেষ্টা বানায় দিয়ে, আপনার স্কুলে পড়া মেয়েকে কি আপনি দিবেন না, যদি আপনার বুদ্ধি থাকে। আর আপনি যদি গড্ডালিকায় যান, আপনি অবশ্যই দিবেন। এই সন্তান আগামীতে ও যায় রাষ্ট্রের ওইখানে কি করবে? আপনি কি করলেন, একটা মন্ত্রণালয় দিলেন, দিয়ে আবার কি করলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, ভীষণ বড় ইম্পর্টেন্ট জায়গা। ওই জায়গা আপনার দেওয়ার অর্থটা কি? আমরাও কিন্তু বুঝি, আমরা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। আপনি ওইখানে তার মানে আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন, সব জায়গায় আপনার লোক রাখবেন। আমরা অনেক কিংস পার্টি দেখে অভ্যস্ত, এই জন্যই বলি বাংলাদেশ নিয়ে আমাদের অনেক দুঃখ ছাড়া আর কিছু নাই। আমাদের সুখ দিতে পারে, ওই যে আমাকে একদণ্ড শান্তি দিতে পারে নাটোরের বনলতা সেন, সেই কবিও নাই, সুখের মুখ আর আমরা দেখলাম না। এই সুখ দেওয়ার জন্য আমরা কিন্তু ডক্টর ইউনূসকে মনে করেছিলাম, কিন্তু আমরা কি আবারও ভুল করলাম? আমাদের কাছে এটাই প্রশ্ন, যে আমরা কি আবারও ভুল করলাম? উনি তো সারা বিশ্বের কৃতি সন্তান, শুধু বাংলাদেশের না। আমরা আপ্লুত ওনাকে নিয়ে, কিন্তু উনি কি করলেন? উনি দেখেন অন্য গয়ারহ সরকারদের মতো নিজের টাকা মওকুফ করলেন, গয়ারহ সরকারদের মতো নিজের মামলা মওকুফ করলেন। এটা থাকলেই কি হতো? একজন সরকার প্রধানের কয়টা মামলা থাকলো এটা বড় কথা না। এবং মামলাগুলো শেখ হাসিনা যে ইন্টেনশনালি করেছে এটাও সবাই জানে, অনেকেই জানে। তো থাকলেই কি হতো? খালেদা জিয়ার মামলা তো এখনও আছে, উনি তো একটানা সবগুলা মামলা প্রত্যাহার করে নাই। তারেক রহমান সাহেবের মামলা এখনও আছে, উনি তো প্রত্যাহার করে নাই, কিন্তু উনি কিন্তু শেখ হাসিনার মতো নিজের মামলাগুলো প্রত্যাহার করলেন। তা আমরা তো বড় বড় দীর্ঘশ্বাসই পাচ্ছি, দীর্ঘশ্বাস ছাড়া আমরা কিছু পাচ্ছি না। আমরা চাই, এখনও সময় আছে, ওনারা যদি চেষ্টা করে, ওনারা রাজনৈতিক নেতাদের নিয়ে বসুক, রাজনৈতিক দলদের নিয়ে বসুক, ওনারা একটা সুন্দর বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য কতটা সময়ে নির্বাচন দেওয়া দরকার সেটা নিয়ে আলোচনা করুক, এবং কতটুকু সংস্কার করলে নির্বাচনের জন্য সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করুক। সংস্কারের কোনো শেষ বলতে শব্দ নাই। সংস্কার চলমান, সংস্কার আবহমান কাল দিয়ে চলতে থাকবে এবং চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এবং মিস নীলাভর চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমার দুপাশ থেকে শুনতে মনে হচ্ছিল বাংলাদেশটা এখন দীর্ঘশ্বাসের বাংলাদেশ। নিঃসন্দেহে অনেক ত্যাগ তিতিক্ষার পরে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল সেখানে অনেক প্রত্যাশা ছিল, আবার এই স্বল্প সময়ের মধ্যেই সব প্রত্যাশা পূরণ হয়ে যাবে সেটা মনে করবার কোনো কারণ নেই। যদি আমার এক অতিথি বলছিলেন যে সকালের সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে, জলবায়ুর পরিবর্তনের ফলে এখন অনেক সময় সেটাও হয় না, কাজেই সেই সিদ্ধান্তে আমরা এখনই উপনীত না হই। তবে এটা ঠিক যে সরকারের দিক থেকে একটা রোড ম্যাপ থাকলে ভালো হতো, আর সেটা স্পষ্ট নয়। নির্বাচনটা কবে হবে, সেটা কি 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, সেটা স্পষ্ট নয়। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বা জনগণের যে সংযোগ, যে কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, সেটার একটা অনুপস্থিতিতে লক্ষণীয়, এবং এগুলো এক ধরনের হতাশা তৈরি করছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে পরিবর্তনের যে আবহটা তৈরি করতে পারত এই সংস্কার, সেটাও খুব একটা দেখা যাচ্ছে না, এবং যার ফলে নানা ক্ষেত্রে উস্কানি আমরা লক্ষ্য করছি, অস্থিরতা লক্ষ্য করছি, এবং আতঙ্ক তৈরি হচ্ছে সমাজে, রাষ্ট্রে। এবং সব মিলিয়ে সরকারের প্রায়োরিটিকে সেটা এখন নির্ধারণ করবার সময় আছে। একথা ঠিক
যে চাইলে সরকার হয়তো আরও অনেক ভালো ডেলিভার করতে পারতো, যে কোনো কারণই হোক সরকারের মধ্যে হয়তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, কিন্তু অশুভ কোনো চক্রও থাকতে পারে, এবং যার ফলে এটা মনে হচ্ছে যে আসলে তাদের যেটা করবার সেখানে মনোযোগ না দিয়ে তারা বরং অন্য অনেক দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন এবং কারো কারো বিশেষ বিশেষ উদ্দেশ্য হাসিল করবার চেষ্টা করছেন। এবং এক্ষেত্রে অনেকেই মনে করেন যে সরকার প্রধান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো অনেক ক্ষেত্রে অসহায়ও, কিন্তু তাকে আসলে সরকার প্রধান হিসেবে দেব, যেহেতু তাকে ঘিরেই সবচেয়ে বেশি প্রত্যাশা, এই অসহায়ত্ব থেকে তাকে বেরিয়ে আসতে এবং সবাই বিশ্বাস করে যে তিনি চাইলে আসলে সেই নেতৃত্বটা দিতে পারেন, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এবং জনগণকে আস্থায় নেওয়া। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।